চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও সুরকার শোয়েব আল সাইফ। শুভ সকাল, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। গান তো আসলে একটা চর্চার বিষয়, একটা সাধনার বিষয়, এবং সেটা প্রত্যেকটা শিল্পীর মধ্যেই থাকাটা খুব বেশি জরুরি। কিন্তু এখন যে সিচুয়েশন হয়ে গেছে, সবাই কিন্তু একটু ভিউয়ের দিকে ছুটছে, ভাইরাল হওয়ার জন্য, একটা ট্রেন্ডি থাকার জন্য বিভিন্ন ধরনের গান কিন্তু এখন তৈরি হচ্ছে। সো এই ব্যাপারে আসলে শুরুতেই আপনার মতামতটা জানতে চাই, তারপর বাকি আলোচনা। আসলে এখন বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, মানে সুস্থ সংস্কৃতির চর্চাটা আসলে এখন নেই। এর পিছনে আসলে দায়ী কারা? এর পিছনে দায়ী হচ্ছে আমরা যারা ভিডিওগুলো দেখছি, আমরা যারা এই চর্চাটার পিছনে আমরা যারা হচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। তো দেখা যায় যে সস্তা সুর, সস্তা দেখা যায় মিউজিক, তো একটু ফাস্ট বিটের মধ্যে দেখা যায় যে কিছু একটা ক্রিয়েশন হলো, তো সেটার কোনো ভাব অর্থ নেই, অথচ আমরা ওইটাই আমরা অ্যাকসেপ্ট করছি, আমরা ওইটা দেখছি। তো যার কারণে আমরা বিগত দিনের যদি আমরা তাকাই, আমরা 90s দিকে যারা হচ্ছে গান করে গিয়েছেন বা স্টিল করছেন, তাদের বিষয়টা হচ্ছে সেই গানগুলো কিন্তু এখনও আমাদের মনে গেঁথে আছে। কিন্তু বর্তমানে যেগুলো ক্রিয়েশন হচ্ছে সেগুলো সাময়িক সময়ের জন্য আমরা হয়তো একটু আনন্দ পাচ্ছি, একটু এনজয় করছি, বাট ওটা কিন্তু মুছে যাচ্ছে। তো আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। আমরা যারা ভিউয়ার্স আছি, তারা যদি সুস্থ সংস্কৃতির সাথে থাকি, তাহলে হচ্ছে সুস্থ সংস্কৃতিটা সামনে হচ্ছে বিস্তৃতি পাবে। রাইট, এবং অনেকে কিন্তু মনে করে 2-3টা গান ভাইরাল হলেই শিল্পী বলা যেতে পারে। এই ক্ষেত্রে আপনার মতামত কি? এখানে একটা বিষয় হচ্ছে, আমি যেটা মনে করি, আমরা এখন দেখা যাচ্ছে ফেসবুকে আমরা খুললেই দেখি যারা শিল্পী না, যারা গানের মানুষ না, গান শিখেনি, তারা এখন গান করছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের দেখা যায় সুইডেন থেকে যদি কেউ আমাদের বাংলাদেশের সংস্কৃতি ইউটিউবে সার্চ দিলে আমাদের দেখা যায় যে যেটা সবচেয়ে পপুলার সেই কন্টেন্টটা সামনে চলে আসে। সো এই বিষয়টা তখন তারা আমাদের দেশের সংস্কৃতিটা সম্পর্কে তাদের আইডিয়া হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। তো এইটা একটা হুমকি আমাদের জন্য। তো এটার জন্য অবশ্যই আমাদের দর্শকরা দায়ী। আমরা যারা দর্শক, তারা যদি হচ্ছে ভালো কন্টেন্টকে সাপোর্ট করে, তাহলে অবশ্যই এই বিষয়গুলো একটু পিছিয়ে পড়ে যাবে, এটা আমার মতামত। আচ্ছা, খুব সিরিয়াস টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবার একটু আপনার কণ্ঠে গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। অবশ্যই। কোন গানটি শোনাবেন আমাদের এখন? আমাদের খুবই জনপ্রিয় একজন নায়ক ছিলেন জাফর ইকবাল সাহেব, উনি কিন্তু খুব ভালো একজন গিটারিস্টও ছিলেন। তো তার একটি জনপ্রিয় গান, তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে, বয়ে যাব আমি দুঃখটাকে। তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে, বয়ে যাব আমি দুঃখটাকে। হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না, হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না। যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। যেভাবে বাঁচি
বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি। বাহ, চমৎকার চমৎকার কথা, এবং সেই সাথে আপনি খুব আবেগ দিয়ে খুব ভালোভাবে গেয়েছেন। ধন্যবাদ আপনাকে। এবার একটু আপনার গান এবং মিউজিক ভিডিও সম্পর্কে জানতে চাই। কতগুলো মৌলিক গান আপনার রিলিজ হয়েছে এবং গানগুলো কি কি ধরনের, এবং মিউজিক ভিডিও করার জন্য কোথায় কোথায় কোন কোন লোকেশনে গেছেন? আচ্ছা, আমার মিউজিক ভিডিও সম্প্রতি 7টা মিউজিক ভিডিও হয়েছে। আচ্ছা, তো আমার মিউজিক ভিডিওর আমার আরেকটি মৌলিক গান হচ্ছে উড়ালো হাওয়া। তো এটা আমি লিখেছি, আমার সুর করা, মিউজিক করেছেন আড়াই জুয়েল। তো এটার মিউজিক ভিডিওটা করেছিলাম কক্সবাজারে, ওখানে একটা লোকেশন ছিল, এবং বান্দরবানে কয়েকটা স্পটে। তো ওখানে আমার একটা স্টোরি আছে, ছোট্ট করে বলি। আচ্ছা, মজার একটা কাহিনী। সেটা আমরা বান্দরবানে হচ্ছে কিছু শর্ট নিয়েছিলাম, শর্ট নিয়ে আমরা কক্সবাজারে মুভ করছি। তো ওখানে দেখা যায় যে সিমিলার কিছু শট মিলে গিয়েছে, আমাদের পাহাড়ের সিনগুলো মিলে গিয়েছে। তো দেখা যায় তো আমাদের যে ডিরেক্টর ছিলেন, তো উনি বললেন যে তাহলে আমরা কক্সবাজারকে বান্দরবান বলে চালিয়ে দিই, এরকম একটা বিষয়। তো মিউজিক ভিডিওর সাথে হচ্ছে আমি কিছু ক্লাসিক্যাল কিছু গান হচ্ছে সুর করেছি। আমাদের মনিরা মণি নজরুল শিল্পী, উনি নজরুল গীতি করেন। তো উনি আমার সুরে একটি গান করেছেন পোড়ামন নামে, গানটি সেমি ক্লাসিক্যাল। আর আমার বাকি মিউজিক ভিডিওগুলোতে হচ্ছে আমি ছিলাম না, মানে আমি অ্যাজ এ ভোকাল আর্টিস্ট ছিলাম, তো অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলেন। আচ্ছা, এই তো। আচ্ছা, সো সঙ্গীত শিল্পী থেকে সুরকার হওয়ার যে জার্নিটা, কবে কখন মনে হলো যে আসলে আমি সুরকার হিসেবে অভিষেক আমার ঘটতে পারে, বা আমি এটাও চেষ্টা করে দেখতে পারি? আসলে মিউজিকের সাথে তো সেই ছোটবেলা থেকেই, তো আসলে কোনো কিছু ওরকম প্ল্যান করে আসলে করা হয়নি। তবে হ্যাঁ, একটা স্টোরি আছে। আমি হচ্ছে ফার্স্ট আমি যে গানটা সুর করি, এই যে আপুর কথা বললাম, ওনার গানটা, তো উনি এই গানটা হচ্ছে উনি যখন ক্লাস 9-এ পড়তেন তখন এই গানটা উনি লিখছেন, অনেক আবেগ দিয়ে গানটি লিখেছেন। তো উনি আমাকে বললো যে শোয়েব, আমাকে হচ্ছে তুমি তো ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল গান করো, এই ঘরানার কি করা যায়? তো দেখা যায় আমি সেইটা নিয়ে একটু থিঙ্ক করলাম, এবং সুরের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একদম মৌলিক একটা বিষয়। আচ্ছা, তো সেখান থেকে হচ্ছে ওনার গানটা সুর করা, আর এইভাবেই আস্তে আস্তে পরবর্তী গানগুলো আমি আস্তে আস্তে মানে অনুপ্রেরণা পেলাম আর কি। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? আচ্ছা, এবার আমি যে গানটি করব সেটি আমার নিজের মৌলিক গান, উড়ালা হাওয়াটা। আচ্ছা। তোর ছবি ভোরের ওই রবি, মন যে করে বেশ আমার, রোদ্দুরে গানেরই সুরে, কাগজে পড়া সে ভাস, তোরই কপালে মনের আড়ালে চুমু এঁকেছি, রাতের জোনাকি রঙিন আলোতে এসে সেজেছে, এমন কি যে চায় খুঁজে না পায়, মন কি চায় এ সময়, উড়ালো হাওয়া যে মন, উড়ালো হাওয়া যে, উড়ালো হাওয়া যে মন, উড়ালো হাওয়া যে, আহা বাহ, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। আপনার গানের শুরুটা কিভাবে হয়েছিল, কোথায় শিখেছেন গান? আমার গানের শুরু হচ্ছে, আমি চট্টগ্রামে বড় হয়েছি। আমার গানের শুরু হচ্ছে ওস্তাদ উনি এখনো বেঁচে আছেন, আমার ওস্তাদ হচ্ছেন শেখ ফজিল, আর হচ্ছেন আরো একজনের কাছে আমি গান শিখেছি, মানে আমার হাতে খড়ি হচ্ছে শেখ ফজিল স্যারের কাছে। আর একজনের কাছে আমি পরবর্তীতে গান শিখেছি, উনি হচ্ছে তাজউদ্দিন স্যার,
উনি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আছেন। আচ্ছা, ওনার কাছে আমার হচ্ছে পরবর্তী গানের জার্নিটা। আচ্ছা, আপনি সেই সাথে নাটকেও গান গেয়েছেন, সো নাটকে গান গাওয়ার অভিজ্ঞতা কেমন এবং কিভাবে অফারটি পেয়েছিলেন? আচ্ছা, নাটকের গানের অফারটি হচ্ছে নাটকে আরটিভিতে একটা নাটক হয়, ওইটা হচ্ছে আফরান নিশু প্লাস হচ্ছে মেজাবিনের একটি নাটক ছিল। তো আমার গান ওনার সাথে আমার ওইভাবে পরিচয় ছিল না, যে প্রডিউসার ছিলেন। তো ওনার হচ্ছে আমার গান ভালো লাগতেন, তো আমাকে বললো যে আমার একটা নাটকে কাজ আছে, তো তুমি একটু ট্রাই করতে পারি তোমাকে নিয়ে। আচ্ছা, সো এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি, মানে আমি এরকম একটা প্ল্যাটফর্মে আমি নতুন আর্টিস্ট হিসেবে গান করতে পেরে আমি আসলে খুবই হচ্ছে প্রাউড ফিল করেছিলাম। তো গানটি ছিল, গানটির টাইটেল ছিল মাঝরাতে। আচ্ছা, গানটির দুটি লাইন কি শোনা যেতে পারে? অবশ্যই। তুমিও কি তাই মাঝরাতে আমার কথা ভেবে কাঁদো, আজও আমি তোমার স্মৃতি নিয়ে বয়ে চলি, তুমি আছো এই মনে, আমি আছি গোপনে, তুমি আছো আমারই মনে, আমি আছি সঙ্গোপনে। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। সো গানের চর্চা তো অবশ্যই করছেন, গানের সাথেই আছেন, স্টেজ পারফরমেন্সটা তো করা হয়ই আপনার, সো সেটা বেশি এনজয় করেন নাকি ক্যামেরার সামনে বেশি ভালো লাগে? আসলে আমাদের সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে স্টেজ, কারণ স্টেজেই হচ্ছে আমরা আমাদের যে দর্শক যারা আমাদের শোনেন, তো দর্শকদের খুব কাছে যেতে পারি স্টেজের মাধ্যমে। তো স্টেজটা আসলে অন্যরকম একটা ভালো লাগার জায়গা আমার দিক থেকে, এবং যারা শিল্পী আছেন যারা স্টেজ পারফর্ম করেন, আমি মনে করি প্রত্যেকটা আর্টিস্টেরই এটা একটা ভালো লাগার জায়গা। তো সেখান থেকে আমার খুবই ভালো লাগে স্টেজে। আমি এই গতকালকেও একটি প্রোগ্রাম করেছি ঢাকার বাইরে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি কনসার্ট ছিলেন। খুবই ভালো লাগে আসলে যখন অডিয়েন্সের সাথে খুব কানেক্ট হওয়া যায়, এটা খুবই ভালো লাগে। জি, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার পরবর্তী গানগুলোর জন্য এবং আপনার লাইফের জন্য। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আর ধন্যবাদ এটিএন বাংলাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।